পাওয়ার ইস্যুর জন্য এতক্ষণ মিটিংটা ইন্টারাপ্টেড হলো। আমি আন্তরিক দুঃখিত। মিটিংটা খুবই জরুরি, যার জন্য আপনাদের আরেকবার জয়েন করতে হলো। আমি তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, বেশ কয়েকজন অন্তত জয়েন করে যাক, নাহলে মিস করবেন তারা। প্রথমে আমি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি, তারপরে অন্য আলোচনায় যাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মেনলি যে মোবাইল থেকে তারা জয়েন করেছেন, যে মোবাইলটা তারা রেজিস্টার করেছেন সেটাই কিন্তু যেতে হবে, সেইটাই কিন্তু দিতে হবে সার্চ অপশনের সময়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? একটু শুধু চ্যাটে কেউ একজন লিখে দিন স্ক্রিনটা ভিজিবল আছে কিনা। ইয়েস যদি থাকে তাহলে আমি এগোবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা যেহেতু ভিজিবল আছে, আমি পরে ইয়েতে যাচ্ছি। এটা ভ্যাকসিনেটর ট্রেনিং মডিউল ফর AFI সার্ভেলেন্স। এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কয়েকগুলো জিনিস আছে যেগুলো আপনাদের দেখে নিতেই হবে। তার প্রথম জায়গাটায় দেখুন অবজেক্টিভস, এটাতে ডিটেল আমার না জানলেও চলবে। ডেফিনিশনটা দেখুন, ডেফিনিশনটা ভালো করে দেখা থাকলে কিন্তু আপনাদের AFI নিয়ে কনফিউশন অনেকটা কেটে যাবে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, একজন ডাক্তারবাবু, যে সে যদি ইঞ্জেকশন নিয়ে বাড়ি চলে যায়, তাহলে তারপরে যদি 6 ঘন্টা পরে তার হয়, তাহলে কি আমরা তাকে EFI বলবো? আর তাহলে তাকে আমরা কেন তখন 6 ঘন্টা বসিয়ে রাখছি না? এটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে যে AFI যদি আমরা কাউকে, মানে AFI হচ্ছে 6 মাস পরে হতে পারে, 3 মাস পরে হতে পারে। আচ্ছা, এবারে যেটা বলি, AFI কিন্তু 3 মাস পরে, 6 মাস পরে হতে পারে। এই যে দেখুন, an adverse event following immunization is any untoward medical occurrence which follows immunization and which does not necessarily have a causal relationship with the usage of the vaccine. তারপরে যে কিছু, এবার আপনারা এটা বলতে পারেন যে তাহলে তো সব কিছুকেই আমরা AFI বলবো। তা নয়, আমরা নিশ্চয়ই নিজেরা বুঝতে পারবো যে কোনটা ডিউ টু ভ্যাকসিনেশন হয়েছে। যেমন বললাম আপনাকে যে এখানে কতগুলো খুব অদ্ভুত জিনিস আছে। যেমন প্রথমে আজকের মিটিংয়ে যেটা SMO সাহেব আমাদের বললেন যে এই ভ্যাকসিন চালু হওয়ার পরে, ভ্যাকসিন নেওয়ার পরে 4টি ডেথ হয়েছে। 4টি ডেথ হলে কিন্তু সেগুলো ডিউ টু AFI কিনা সেগুলো দেখা গেছে, 3টে পোস্টমর্টেম করে বোঝা গেছে যে সেগুলো কোনোটাই AFI এর জন্য ডেথ হয়নি। ডেথগুলো একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছিল। আচ্ছা, পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না বলছেন, ঠিক আছে, আমি আরেকবার পাওয়ার পয়েন্টটা শেয়ার করছি, আশা করি এবার দেখতে পাবেন। দেখুন তো, দেখতে পাওয়া যাচ্ছে? কেউ একজন দিন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। An adverse event following immunization is any untoward medical occurrence which follows immunization and which does not necessarily have a causal relationship. এর সঙ্গে যে সবসময় লিঙ্কড হতে হবে তা না। আমরা তাহলে সব জিনিসকেই বলবো যে না, এটা ওর জন্য হয়নি, অন্য কারণে হয়েছে। The adverse event may be any unfavorable or unintended disease, symptom, sign or abnormal laboratory finding. আমি যেটা বলছিলাম যে সারা ভারতে 4টি ডেথ হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরে, কিন্তু তার মধ্যে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে, একটা তার নিউরোলজিক্যাল সমস্যা ছিল এবং পুরনো লং স্ট্যান্ডিং ডিজিজ ছিল, তার জন্য মারা গেছে। কিন্তু সেগুলোকে নোটেড হয়েছে, যেহেতু তারা ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে, সেহেতু তাকে AFI হিসেবে রিপোর্টিং করা হয়েছে। পরে কমিটি দেখেছে, এনকোয়ার করে, যে সেগুলো নট ডিউ টু ভ্যাকসিনেশন। এবার অ্যানাফাইল্যাক্সিস, তাহলে বলবো যে আমরা আধ ঘন্টা কেন বসিয়ে রাখছি? আধ ঘন্টা বসিয়ে রাখছি অ্যানাফাইল্যাক্সিসটা দেখার জন্য। কোনো অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হতে গেলে সাধারণত আধ ঘন্টার মধ্যেই হবে, সেই জন্য আমরা বসিয়ে রাখছি। এইটা গোল্ডেন রুল, এটা একটু দেখে নিন, সব জায়গায় টাঙিয়ে রাখলে ভালো হয়। আমরা পাঠিয়ে দিচ্ছি সবাইকে,
আমার কাছে যতটুকু খবর আমার ওয়ার্কফোর্স সবাইকে পাঠিয়ে দিয়েছে, যদি কোথাও কেউ না পেয়ে থাকেন বলবেন, আমি এটা সেন্ড করে দিচ্ছি। আর এই পিপিটিটা তো সবার কাছেই আমরা দিয়েছি মোটামুটি। দেখুন 1 নম্বর মাইনর ইএফআই, কমন সেলফ লিমিটিং রিয়াকশনস, যেমন পেন হতে পারে, ইনজেকশন সাইটে সোয়েলিং হতে পারে, ফিভার হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, ম্যালেজ হতে পারে। আর সিভিয়ার এইএফআই দেখুন, সেটা ডিসেবলিং হতে পারে, রিয়েলি লাইফ থ্রেটনিং। ডিসেবলিং হতে পারে, সে হয়তো হাত পা অবশ হয়ে গেল, 10 দিন উঠতে পারলো না, কিন্তু সে লাইফ থ্রেটনিং খুব রিয়েরলি হয়। আর ডু নট লিড টু লং টার্ম প্রবলেমস, অর্থাৎ লং টার্ম মানে 7-10 দিনের বেশি চলছে যেটা, হ্যাঁ, সেরকম কিছু হয় না সাধারণত সিভিয়ারে। আর এক্সাম্পলস অফ সিভিয়ার রিয়াকশনস এর ক্ষেত্রে একটা জিনিস দেখুন, মাইনরে ফিভার আছে, সিভিয়ারে হাই ফিভার আছে। তাহলে এর থেকে একটা জিনিস কি বুঝলেন? সেদিন একটা কেস পাওয়া গেছে যেখানে তার ফিভার ছিল, ফিভারটা সিভিয়ার হিসেবে ধরা হয়েছে, আমার কাছে রিপোর্টেড হয়েছে, কিন্তু কত ফিভার সেটা কিন্তু দেখা হয়নি। ফিভার যদি 102 ডিগ্রির নিচে হয় বা 102 হয়, তাহলে কিন্তু আমরা মাইনর এইএফআই বলবো। এই পয়েন্টটা কিন্তু আমরা ভালো করে যেন দেখে নিই। আমরা সবাই দেখেছি, পড়েছি, হয়তো এই পয়েন্টটা মিস হয়ে গিয়ে থাকতে পারে। দেখুন 102 এর নিচে, সেই 102 অ্যাম্বুলেন্স আমরা মাথায় রাখতেই পারি, 102 অবধি আমরা মাইনর ধরছি, 102 এর ওপরে গেলে কিন্তু সে সিভিয়ার এইএফআই। এই জিনিসটা মাথায় রাখলে কি বন্ধে রাখতে হবে, একটা থার্মোমিটার সাইটে রাখতে হবে, এইএফআই কিটের মধ্যে আমাদের একটা থার্মোমিটার রাখতে হবে। আর সিরিয়াসের ক্ষেত্রে কি কি দেখা গেল, ডেথ হতে পারে, ইনপেশেন্ট হসপিটালাইজেশন লাগবে। এইখানে আমার কিছু বলার আছে, সেটা আমি একটু পরে বলছি। রেজাল্টস ইন পারসিস্টেন্ট অর সিগনিফিক্যান্ট ডিসেবিলিটি, অর্থাৎ যেটা পারসিস্ট করছে, 1 বছর 2 বছর 3 বছর চলছে, সিগনিফিক্যান্ট ডিসেবিলিটি। আর একটা জিনিস সিরিয়াস, সেটা হচ্ছে এইএফআই ক্লাস্টার। এইএফআই ক্লাস্টার কাকে বলে, এটা একটু সবাই যদি পারেন লিখে নেবেন, এটা এখানে লেখা নেই বা পরে হয়তো আছে, আমি দেখে দেবো, পরে বোধহয় আছে। দুটো বা তার বেশি কেস যদি একই রকম অ্যাডভার্স ইভেন্ট হয়, অর্থাৎ এটা নিল, তার বিশাল হাতটা ফুলে গেল, সেরকম 3 জনের পর পর হলো, তাহলে, বা 2 জনের পর পর হলো, তাই এটা ক্লাস্টার কেস হিসেবে ধরা হবে এবং সেটা সিরিয়াস এইএফআই ধরা হবে। ইভোক সিগনিফিক্যান্ট প্যারেন্টাল বা কমিউনিটি কনসার্ন, এমন একটা কিছু হয়েছে যাতে পেরেন্ট খুব চিন্তিত হয়ে পড়েছে এবং কমিউনিটি খুব চিন্তিত হয়ে পড়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে যে কোনটা সত্যি আমরা ধরবো, আমরা নিজেরা অ্যাংজাইটি ফ্যাক্টরটাকে কাট অফ করে ভাববো। কারণ একটা নতুন ভ্যাকসিন, মনে রাখতে হবে অন্য সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যতটা সময় পেয়েছি বা দেখবার জন্য টাইম টেস্টেড হতে পেরেছে, কত লক্ষ পেয়ে গেছে, কিন্তু দেখুন এই ভ্যাকসিনটাও কিন্তু অলরেডি সারা ভারতে বহু লক্ষ মানুষ পেয়ে গেছে অলরেডি, 6 না 7 লাখ, আমাদের এক্সাক্ট নাম্বারটা আমার কাছে আসার কথা না, এসএমও সাহেব যেটা বলছিলেন প্রায় 6.5 থেকে 7 লক্ষ লোক পেয়ে গেছে। তার মধ্যে কিন্তু এই যে ডেথগুলো হয়েছে, 3টে ডেথ পোস্টমর্টেম করে দেখা গেছে যে সেগুলো ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা স্ট্রোক, ব্রেন স্ট্রোক ইত্যাদি, কোনোটাই ডিউ টু কোভিড ভ্যাকসিনেশন হয়নি। আর একটি কেস এখনো মানে পোস্টমর্টেম চলছে, সেটার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তো এত বড় একটা কর্মকাণ্ডে এরকম জিনিসটা হবে, কিন্তু দেখতে হবে আমাদের, অবশ্যই নজর রাখতে হবে যে কোনো দুর্ঘটনা না হয়। কিন্তু এখন অবধি কিন্তু সিঙ্গেল একটা জিনিসও পাওয়া যায়নি, 6.5-7 লাখ লোক যেখানে পেয়ে গেল, তার মানে সেফটি ফ্যাক্টরটা খুব ভালোভাবে এস্টাবলিশড এবং ইনশিওর্ড হয়েছে কোভিশিল্ডের ক্ষেত্রে। এবং কোভ্যাক্সিন ট্রায়াল স্টেজে আছে। আপনাদের আগেই বলি, কোভ্যাক্সিন কিন্তু আমাদের এখানে আসেনি এবং আসবেও না, এর পরের যা আসবে কোভিশিল্ড আসবে, আপনারা সবাই কোভিশিল্ড পাবেন, কাজে চিন্তার কিচ্ছু নেই। এবং কোভিশিল্ডটা পরীক্ষিত হয়ে গেছে এতগুলো চলে যাওয়ার পরে, কোভ্যাক্সিনও আসবে, কিন্তু সেটা টাইম টেস্টেড হোক, সেটা ট্রায়াল কমপ্লিট করে ছাড়পত্র নিয়ে ড্রাগ কন্ট্রোল জেনারেল উপর সেটা আসবে। প্রিভেন্টিং অ্যাংজাইটি রিয়াকশনস, ভ্যাকসিনেশনস অকার ইন কমফোর্টেবল ওয়েল ভেন্টিলেটেড এবং এয়ারি সেটিংসে। এই কথাটা মাথায় রাখবেন। কেন বারবার বলছি যে আপনারা এমন জায়গা খুঁজে বার করুন যে জায়গাটায় হাওয়া চলাচল করতে পারে, ছোট্ট ছোট্ট ঘর, অন্ধকূপের মতো, কোনো রকমে তাকে বসা যাচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না কেউ কাউকে, এরকম ভেন্টিলেশনে কোনো ইয়ে নেই, সেখানে কিন্তু মানুষ এমনি ওই একটা টেনশন আছে প্রথম ভ্যাকসিন নেওয়ার, তারপর এরকম একটা ঘটনাতে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ার চান্স বেশি। ওই জন্য আমি সব ব্লকগুলোকে দেখুন খুব ধীরে ধীরে শুরু করেছি, আমরা কিন্তু খেলাটাকে খুব আস্তে আস্তে ধরেছি। যেখানে
সারা পশ্চিমবঙ্গে প্রথমে 16,000, তারপর 10,000 হয়ে গেছে দ্বিতীয় দিনে। আমাদের কিন্তু প্রতিদিন স্টেডিলি ইনক্রিজ করছে। প্রথম দিন 350, তারপর 450, তারপরে 700, তারপরে 1400, এইভাবে আমাদের কিন্তু উঠেছে। কাজেই টোটাল 2,500-এর উপর 2,600 অলরেডি আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার, মানে আমরা সবাই ভ্যাকসিনেটেড। কাজেই এটা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু একটা ভ্যাকসিনেশনের পরে অনেকের মাথা ঘুরতে পারে, একটুখানি মানে অবশ্যই পড়ার মতো অবস্থা হতে পারে, সেখানে তাদের কিন্তু কিছুক্ষণ শুইয়ে রাখার ব্যবস্থা, এটা কিন্তু আমি সবসময় বলছি, যেখানেই অবজারভেশন রুম সেখানে কিন্তু একটা শোয়ার জায়গা, একটা খাটের ব্যবস্থা কিন্তু করতে হবে, একটা বা দুটো। প্রিভেন্টিং ইমিউনাইজেশন এরা রিলেটেড রিয়াকশনস, খাটের ব্যবস্থা করা এমন কিছু বিরাট শক্ত নয়, কারণ আমাদের প্রত্যেকটা সাবসেন্টারি এক্সামিনেশন জন্য কিছু না কিছু খাটের ব্যবস্থা থাকেই বা শোয়ার জায়গার ব্যবস্থা থাকেই, কারণ শুয়ে মায়েদের এএনসি বা ইত্যাদি করতে হয়। To prevent immunization-related reactions, the vaccinator should strictly adhere to safe injection practices. এটা নিয়ে একটু আজকে আলোচনায় থাকবে, দেখি কতটা সময় বার করতে পারি। অনেকটা সময় চলে গেল পাওয়ার ফেলিওরে, আপনাদেরও অন্য কাজ আছে। আমি যতটা পারছি মিনিট 15-20 আপনাদের সময় আমি নেব, তার মধ্যে যতটা পারছি আমি করে দিচ্ছি। If the skin is এক মিনিট, if the skin is visibly dirty, a wet cotton swab may be used to clean the area. আর সেপারেট অটোডিজেবল সিরিঞ্জ সবার জন্য ইউজ করবেন, এটা তো বলার কিছু নেই। চেক ভ্যাকসিন ভায়ার লেভেলস বিফোর লোডিং দ্য সিরিঞ্জ, আর এনশিওর দ্যাট ভ্যাকসিনস আর কেপ্ট অন প্রপারলি ফ্রোজেন আউট প্যাকস। ইফ নিডেড, use separate syringes for reconstituting contents of vials and check that the correct diluent is being used. আর বেনিফিশিয়ারিজ স্ক্রিন করতে হবে ফর কন্ট্রাইন্ডিকেশন। আগে বেনিফিশিয়ারিদের জিজ্ঞেস করে নেবেন কোনো কিছু অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা, ফুড অ্যালার্জি থাকলে সেটাও কিন্তু ধরতে হবে। আদার স্পেসিফিক প্রিকশনস অ্যাজ পার গাইডলাইন্স ইস্যুড বাই ফর স্পেসিফিক ভ্যাকসিনস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এইটা খুব ইম্পর্টেন্ট যে 30 মিনিট তাদের বসিয়ে আমরা ওয়েট করিয়েছি কিনা। নেক্সট হচ্ছে এনশিওর অল ভ্যাকসিন রেসিপিয়েন্টস ওয়েট অ্যাট দ্য সেশন সাইট ফর 30 মিনিটস আফটার ভ্যাকসিনেশন। আর আফটার ভ্যাকসিনেশন ইনফর্ম দ্য ভ্যাকসিন রেসিপিয়েন্ট কি কি ব্যাপারে, যে না মাইল্ড অ্যাডভার্স ইভেন্ট হতে পারে, একটু জ্বর আসতে পারে, হালকা জ্বর আসতে পারে, একটু ব্যথা হতে পারে সাইডটাতে, হ্যাঁ, বা একটু জ্বর জ্বর ভাব, একটু ভালো লাগছে না, একটু ম্যাচ ম্যাচ করতে পারে গাটা, ইত্যাদি হতে পারে। কোন কিছু হলে কোথায় যাবে, কি বলবে, সেই জিনিসটা প্রথমে বলে দেওয়াটা দরকার, কারণ প্রথমে কিন্তু আমরা হেলথ কেয়ার ওয়ার্কাররা নিচ্ছি, মনে রাখতে হবে। এরপরে সব সময় তো আপনাদের সঙ্গে হয়তো বসার সুযোগ হবে না, এরপরে যখন জেনারেল পপুলেশন আসবে তখন তাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা কিন্তু অনেকটা বেশি হবে, আমাদের সেটা ভাবতে হবে। এটা অ্যানাফাইল্যাক্সিস কিট তো ইনজেকশন অ্যাড্রিনালিন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে উইদিন এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটগুলো দেখে নেবেন, যাদের কালকে ইয়ে আছে, কালকে যারা ভ্যাকসিনেশন করছেন তারা অবশ্যই এটা দেখে নেবেন। ইউজ অ্যানাফাইল্যাক্সিস কিট অ্যাভেলেবল অ্যাট দ্য সেশন সাইট ফর ইমিডিয়েট ম্যানেজমেন্ট। বলেইছি আইএম অ্যানাফাইল্যাক্সিস সন্দেহ করলে আইএম দিয়ে দিতে কোনো অসুবিধা নেই, তো রিপোর্টিং এর সময় সেটাকে অ্যানাফাইল্যাক্সিস হিসেবে দেখাতেই হবে, যেহেতু আমি একটা ইনজেকশন দিয়ে দিয়েছি, এই মনোভাবটা যেন না থাকে। আগে দেখবেন ওইরকম দুটো সিস্টেম, যেরকম যেরকম একটু আগে দেখালাম, সেই দুটো সিস্টেম এফেক্টেড হয়েছে কিনা, তার কোনো একটা মিনিমাম দুটো সিস্টেমের কোনো একটা সাইন সিমটমস আছে কিনা। দ্য মেডিকেল অফিসার শুড বি ইনফর্মড ইমিডিয়েটলি বাই টেলিফোন আর কন্ট্যাক্ট নাম্বারস অফ অ্যাম্বুলেন্স। আরেকটা কথা বলছি, অ্যাডমিশন হলেই তো সিরিয়াস এইএফআই হয়ে যাচ্ছে। আপনারা অ্যাডমিশন অবশ্যই, খারাপ কেস হলে অ্যাডমিশন করতে হবে, সে স্বাভাবিক, কিন্তু যদি অবজারভেশনে রাখতে চান তাহলে সেটাকে কিন্তু আপনাদের আপাতত এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রেখে তাকে ম্যানেজ করতে হবে। সবাইকে অ্যাডমিশন হয়ে গেল দেখিয়ে দিলে কিন্তু তাহলে আমাদের সিরিয়াস এইএফআই এর সংখ্যাটা প্রচুর বেড়ে যাবে, এগুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা এইএফআই কেস কিন্তু সিভিয়ার বা সিরিয়াস আমরা কমিটির দ্বারা এনকোয়ার হবে, কাজেই আমরা যদি এমন কিছুকে মানে দিয়ে দিই যেটা হয়তো আদৌ সিভিয়ার ছিল না বা সিরিয়াস ছিল না, তখন সেটার জন্য কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। আমি বলছি না প্রকৃত সিভিয়ার বা সিরিয়াসকে রিপোর্ট করবেন না, প্রকৃত সিভিয়ার সিরিয়াসকে তো অবশ্যই রিপোর্ট করবেন। এবং দেখুন কি কি, এই জন্যই আমি এই পয়েন্টটা দেখাচ্ছি। দেখুন রেসপিরেটরিতে কি কি আছে, at least one sign symptom related to at least two of the following three system, এই তিনটে সিস্টেমের দুটো সিস্টেমের একটা করে সাইন সিমটম থাকতে হবে। এইটা কিন্তু একদম ভালো করে মনে গেঁথে নিন। প্রত্যেক ভ্যাকসিনেটরকে বলছি, ডাক্তারবাবুরা যারা আছেন বলছি, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিভিন্ন জায়গায় এইএফআই এর এবং নোডাল যারা রয়েছেন,
রেসপিরেটরি, সোয়েলিং অফ টাং, লিপ, থ্রোট, জিভটা ফুলে যাচ্ছে, লিপটা ফুলে যাচ্ছে, থ্রোট ফুলে যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে, নয়েজি ব্রিদিং হচ্ছে, যার ফলে গো গো করে আওয়াজ হচ্ছে, গোঙানি আওয়াজ হচ্ছে, ব্রিদিং উইথ হার্শ সাউন্ডস, হুইসলিং এর মতো ব্রিদিং হচ্ছে, ব্লুইশ ডিসকালারেশন, আর্ম, লেগ এসব জায়গায় ব্লু হয়ে যাচ্ছে, টাং, ইয়ার্স, লিপস এইসব জায়গায় সাইনোসিস দেখতে পাচ্ছেন, তাহলে সেটা রেসপিরেটরি প্রবলেম হিসেবে একটা সাইন হিসেবে ঢুকলো। দ্বিতীয় সাইন হিসেবে কার্ডিওভাস্কুলার, সেখানে দেখুন ফেন্টিংটাকে একটা কারণ হিসেবে দিয়েছে, কিন্তু ফেন্টিং মানেই আপনার যে কার্ডিওভাস্কুলার কোনো কিছু হয়েছে তা না, এটাকে দেখতে হবে আগে, যে তারপর প্রেশারটা দেখতে হবে, তার প্রেশার কত আছে, কার শ্বাসকষ্ট হচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন যদি ঠিক থাকে, তাহলে একটা জিনিস বুঝতে হবে। আজকে একজন ডাক্তারবাবু জিজ্ঞেস করছিলেন যে দেখছি অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, 99, তার শ্বাসকষ্ট হচ্ছে। আপনি একটা কথা বলুন, যদি এয়ার হাঙ্গার কখন হবে? যদি আপনার স্যাচুরেশন কমে যায়, তবেই তো আপনার এয়ার হাঙ্গার বা ইত্যাদি জাতীয় হবে। আরেকটা কারণে হতে পারে অত্যধিক অ্যাংজাইটি থেকে শ্বাসকষ্ট হয়। কাজেই আমাদের সেটাকে আলাদা করতে হবে। স্যাচুরেশন যদি ঠিক থাকে, তাহলে তাকে মোটেও আমাদের রেসপিরেটরি কোনো সিমটম হিসেবে ধরলে হবে না। তাকে অ্যাংজাইটিটা কমাতে হবে, মনটা ডাইভার্ট করতে হবে। আমি পরে আসছি, জিনিসগুলো আছে। ইনক্রিজড হার্ট রেট, প্যালপিটেশন, এগুলো দেখুন সামান্য ট্যাকিওকার্ডিয়া হবে, কিন্তু যদি এখানে 100-120 ওপর চলে যাচ্ছে, তবেই সেটাকে ইনক্রিজ হার্ট রেট হিসেবে ধরবেন। ডার্মাটোলজিক্যালের মধ্যে স্কিন রিলেটেড, লাইক রেড স্কিন লিশন হবে, জানেন। তার সঙ্গে র্যাশ, ইচিং ওভার বডি হতে পারে, ইচি বা পেইনফুল সোয়েলিং হতে পারে সাবকিউটিনিয়াস টিস্যুর ক্ষেত্রে, যেমন আপার আইলিড, লিপস, টাং, ফেস ইত্যাদিতে। এগুলো হলে কিন্তু তাহলে ডার্মাটোলজিক্যাল বা মিউকোজাল সমস্যা হিসেবে ধরা হবে। আচ্ছা, এইবারে অ্যানাফাইল্যাক্সিস কিটে কি ম্যানেজমেন্টটা আপনারা দেবেন? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইএম দেবেন পরিষ্কার, কাজেই ঝামেলা নেই। 24G বা 25G সিরিঞ্জ দিয়ে, নিডল দিয়ে আর কি। এবার দেখুন, অ্যাডাল্টের ক্ষেত্রে 20 ইউনিট, মানে 0.5 ml অ্যাড্রিনালিন দিয়ে দিলেন। সেটাই আবার 0 to 1 ইয়ার যদি বাচ্চা হয়, যে তা পাবেন না, আপনারা তো 18 বছর নিচে এখন করছেন না, কাজেই 20 ইউনিটটাই মাথায় রাখতে হবে। অন্যগুলো যদি কখনো এরকম কোনো জিও আসে যে না আমাদের সবাইকে ভ্যাকসিনেট করতে হবে, তখন এগুলো কথা আসছে। তবু একবার দেখে নেবেন, যেহেতু পাওয়ার পয়েন্টে রয়েছে। আচ্ছা, আর এরপরের যেটা সেটা দেখুন, রেকর্ডিং অফ এইএফআই, ইমিডিয়েট রেকর্ডিং করতে হবে সমস্ত সিরিয়াস বা সিভিয়ার এইএফআই গুলো, যেগুলো সিভিয়ার কি কি বলেছি একটু আগে। কোউইন অ্যাপে সেটাকে দিতে হবে, আমি সেটা আগের দিন শিখিয়েছিলাম এইএফআই কিভাবে কোউইন অ্যাপে ঢোকাতে হয়, আর ইএফআই রেজিস্টারে দিতে হবে। সেখানে কিন্তু সমস্ত মাইনর, সিভিয়ার এবং সিরিয়াস সবাইকে দিতে হবে। রিপোর্টিং অ্যান্ড ইনভেস্টিগেশন অফ ক্লাস্টার এইএফআই, এখানে দেখুন ক্লাস্টার কাকে বলে। দুটো বা তার বেশি কেস, যেটা বললাম সেম অ্যাডভার্স ইভেন্ট নিয়ে টাইম, প্লেস বা ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রার্ড একই জায়গায় যদি হয়, তাহলে তাকে ক্লাস্টার এইএফআই বলবে, ক্লাস্টার এইএফআই কেস। ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে সুপারভাইজার বা মেডিকেল অফিসারকে সেক্ষেত্রে। রিপোর্টিং এইএফআই কোউইনে কিভাবে রিপোর্টিং করা হয় আপনাদের আগের দিন আমি দেখিয়েছি, কাঁথিতে ট্রেনিং দিয়েছি, যখন নন্দীগ্রামে মিটিং হলে ট্রেনিং দিয়েছি। তবু এখানে দেখে নিন ছোট্ট করে কোউইন অ্যাপে কিভাবে রিপোর্ট করবেন। এখানে যেগুলো হলদে দিয়ে দেখছেন, রেজিস্টার নাম্বার, ভ্যাকসিনেটারের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন সব এসেই যাবে। শুধু আপনাদের ইমেলটা দিতে হবে, প্লেস অফ প্রেজেন্ট পোস্টিং এগুলো দিতে হবে, ঠিক আছে। ভ্যাকসিনেটারে ইনভেস্টিগেশন অফ এইএফআই কেসের ক্ষেত্রে সাপোর্ট দ্য মেডিকেল অফিসার ইন ইনভেস্টিগেটিং দ্য কেস বাই, এক মিনিট, এই পাওয়ার পয়েন্টটা আমি শেয়ার করে দেব, আমাদের গ্রুপেও দেব, এবং তার সঙ্গে সঙ্গে এই আমার যে চ্যানেল সেখানেও পেয়ে যাবেন। গ্রুপে আমি দিয়ে দেবো, এটা শেষ হলেই সব গ্রুপে আমি দিয়ে দিচ্ছি পাওয়ার পয়েন্টটা। আচ্ছা, সাপোর্ট দ্য মেডিকেল অফিসার ইন ইনভেস্টিগেটিং দ্য কেস বাই কালেক্টিং রেলিভেন্ট ডকুমেন্টস। এই জিনিসটা হচ্ছে না, দেখুন আমার কাছে প্রথমবার এলো কোয়ারি ভেসোভেগাল অ্যাটাক, রাইগর, কি ট্রিটমেন্ট দিয়েছে, কিচ্ছু নেই, এরম ভাবে কিন্তু পাঠাবেন না। ওপিডি রেকর্ড, যদি কেউ ভর্তি হয়ে থাকে, সিরিয়াস কেস হয়ে থাকে, তাদেরকে তো ওপিডি রেকর্ড বা সিভিয়ার কেস হয়েছে, ডাক্তার দেখলেই কিন্তু সিরিয়াস না, ডাক্তার দেখলে সিভিয়ারও হতে পারে। যদি ইনপেশেন্টে ভর্তি হয় তবে সেটা সিরিয়াস। তাহলে ওপিডি রেকর্ড কেউ ওপিডিতে দেখতে পারে, প্রেসক্রিপশন ডাক্তার করেছে, সেটা কিন্তু কপি করে পাঠাতে হবে। ইনপেশেন্ট হলে ইনপেশেন্ট রেকর্ড পাঠাতে হবে, প্রি এক্সিস্টিং ইলনেস তার কিছু আছে কিনা, তার ট্রিটমেন্ট হয়েছে কিনা, সেগুলো একটু ডিটেল পাঠাতে হবে। এগুলো কিন্তু মনে রাখবেন, এই এফআইআর ক্ষেত্রটা এই জিনিসগুলো না দেখে পাঠালে কিন্তু পরে গিয়ে আমরা উত্তর দিতে পারবো না, তখন কিন্তু আমাদেরই উল্টে আমাদের দিকে তীরটা ঘুরে আসবে। তাহলে পুরো জিনিসটা ছোট্ট করে বুঝে নিলাম, সামারিটা দেখে নিন।
প্রথম সেফ ইনজেকশন এবং ইমিউনাইজেশন প্র্যাকটিস সব ফলো করতে হবে। All vaccine recipients should be asked to wait at the session site for 30 minutes after vaccination. Convey expected AEFIs to the vaccine recipient, কি কি হতে পারে সেগুলো কনভে করবেন, and explain that in case of any AEFI, the vaccine recipient should contact the nearest health center for treatment. Beneficiaries displaying signs and symptoms of anxiety should be appropriately managed and the medical officer to be informed of such cases. এবার ইনজেকশন অ্যাড্রিনালিন ইউজ করতে হবে টু ম্যানেজ এনি সাসপেক্টেড অ্যানাফাইল্যাক্সিস কেস অ্যাট দ্য সেশন সাইট অ্যান্ড অ্যারেঞ্জ ফর ইমিডিয়েট ট্রান্সপোর্টেশন টু দ্য নিয়ারেস্ট হেলথ ফেসিলিটি বা AEFI ম্যানেজমেন্ট সেন্টারে। সিরিয়াস বা সিভিয়ার অ্যাডভার্স ইভেন্টস শুড বি ইমিডিয়েটলি রেফার্ড টু দ্য নিয়ারেস্ট AEFI ম্যানেজমেন্ট সেন্টার। কি কি করবেন এখানে পরিষ্কার লেখা আছে। সিরিয়াস বা সিভিয়ার AEFI কেসগুলো ডিটেলগুলো কিন্তু ইমিডিয়েটলি মেডিকেল অফিসারকে জানাতে হবে। সমস্ত সাসপেক্টেড AEFI কেসগুলো কোইন অ্যাপ্লিকেশনে তুলতে হবে, তার সঙ্গে সঙ্গে রেজিস্টারও দিতে হবে এন্ট্রি। অল AEFIs শুড অলসো বি রেকর্ডেড ইন দ্য AFI রেজিস্টার অফ দ্য প্ল্যানিং ইউনিট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের AEFI সম্বন্ধে আমরা জানলাম। আচ্ছা, আমি আর একটা ছোট্ট পাওয়ার পয়েন্ট দেখিয়ে ছেড়ে দেবো আজকে। তার আগে আমি একটু নেব যে কেউ কোনো প্রশ্ন করলে চ্যাট বক্সে একটু লিখুন, আমি তাকে আনমিউট করব। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন, হাত তো অবশ্য সবার দেখতে পাবো না, অনেকে রয়েছেন, তো চ্যাট বক্সে যদি লেখেন আমি তাহলে দেখে তাকে আমি আনমিউট করব, তিনি কথা বলবেন। যতটা দেখালাম বোঝা গেল তো? আশা করি অসুবিধে নেই। অনেকেই সেদিন আমার কাছে ট্রেনিং নিয়েছেন, কাজী মনে হয় না অসুবিধা হবে। এই ব্যাপারে কোনো আলোচনা, কোনো কনফিউশন যদি না থাকে খুব ভালো, কিন্তু পরে যেন কনফিউশন না হয়। কালকে যখন সাইটে কেউ AEFI নিয়ে ফাম্বল না করেন, কোনটাকে আমরা AEFI বলবো, কোনটাকে মাইনর বলবো, কোনটা সিভিয়ার বলবো, কোনটা সিরিয়াস বলবো, একটু যেন আমরা দেখে যাই। ওই ছকটা যেন আমাদের সামনে থাকে, যাতে আমরা মিলিয়ে দেখে নিতে পারি। এবং এর সঙ্গে যে বললাম তিনটে সিস্টেম, সেই কোন কোন সিস্টেমে কি কি সাইন সিমটমকে আমরা ধরছি, তার মধ্যে দুটো সিস্টেম অন্তত সাইন সিমটম পেলে তবেই আমরা অ্যানাফাইল্যাক্সিস ধরবো। IM অ্যাড্রিনালিন তার ছাড়া যদি আমি দিয়ে দিই, বিরাট পাপ কিছু নেই, কিন্তু দিলেই যে তাকে অ্যানাফাইল্যাক্সিস হিসেবে প্রুভ করার জন্য আমাদের উঠে পড়ে লাগতে হবে তার কোনো মানে নেই। কারণ এটা যখন এনকোয়ার হবে তখন যদি দেখা যায় যে সেটা সত্যি AEFI ছিল না, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে একটা লজ্জার ব্যাপার হবে। আর আমরা সারা ভারতের সঙ্গে আমরা এগিয়ে চলেছি, কাজেই এই জিনিসটার সময় একটা সিভিয়ার বা সিরিয়াস AEFI এর কিন্তু ইমপ্লিকেশন অনেক দূর অবধি যেতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট জায়গায় যাচ্ছি আমি, চট করে সেফ ইনজেকশনের জায়গাটায় চলে যাচ্ছি, সময় কম, মিনিট 10 মধ্যে আমি এটা শেষ করছি। দেখে নিন এটা কেন জরুরি, কারণ তার আগে আমাদের এটাও দরকার। আচ্ছা, আমাদের বুঝতে হবে যে সেফ ইনজেকশন প্র্যাকটিসটা মেনটেন করতে হবে যাতে AEFI না হয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। চ্যাটে একটু কেউ ইয়েস নো লিখুন, তাহলে আমি বুঝে যাব ইয়েস অর নো। স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা পাওয়ার পয়েন্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না পাওয়ার পয়েন্ট? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখছি, আরেকবার যাওয়ার চেষ্টা করছি। এবার দেখা যাচ্ছে কি দেখুন তো? আচ্ছা ঠিক আছে, এইবার একটু চট করে যাই। ইম্পর্টেন্স অফ সেফ ইনজেকশন প্র্যাকটিস আপনারা ভালো জানেন, তবু আমি জিনিসটা বলে দিচ্ছি। আনসেফ ইনজেকশন একবারেই প্রিভেন্ট করতে হবে, কারণ তার থেকে বহু লোকের সমস্যা হয়ে যেতে পারে। এমনিতে তো নিজের অ্যাংজাইটি ফ্যাক্টর আছেই আমাদের, তাহলে সেফ ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কি কি আসতে পারে? আনসেফ ইনজেকশন কি কি কারণে হতে পারে? 1 নম্বর, রিইউজ অফ ইনজেকশন ইকুইপমেন্ট, আপনি রিইউজ করে ফেলেছেন, তার থেকে কি কি হতে পারে না? ডেডলি ডিজিজ হতে পারে, হেপাটাইটিস বি, সি, HIV, মানে একটা মানুষ সে সুস্থভাবে সে ইনজেকশন নিতে এসে যদি এসবের পেশেন্ট হয়ে যায়, তার থেকে দুঃখের আর কিছু হয় না। আর ইনফেকশন হতে পারে প্যারাসাইটিক, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল রিইউজের থেকে, একজনের শরীরে ছিল সেটা আরেকজনের স্কিনে চলে গেল। আচ্ছা, এছাড়া রং ইনজেকশন টেকনিক, সেখান থেকে ইনজুরি হতে পারে বেনিফিশিয়ারি বা ফাংশনারি, সেটা যেন কখনোই না হয়। আমরা যেন সেই
আপার আউটার কোয়াড্রান্ট যেভাবে বেছে ইঞ্জেকশন দিই সেগুলো মাথায় রাখি, সেই ডিটেলে আমি এখন যাচ্ছি না। নার্স দিদিমণিরা খুব ভালো জানেন, আমাদের চেয়েও ভালো জানেন, কিন্তু তাদের কিন্তু আরেকবার একটু ঝালিয়ে নিতে হবে। আর অ্যাডভার্স ইভেন্ট কিছু হতে পারে রং ইঞ্জেকশন এর থেকে। আর রং ডিসপোজাল টেকনিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ডিসপোজাল ঠিক করতে হবে। এই জন্যই মেনলি এই পাওয়ার পয়েন্টটা দেখানো। পরেরটায় চলে যান, দেখুন কন্ডাক্ট ইমিউনাইজেশন সেশন অ্যাট আ ক্লিন প্লেস। প্রথমেই মনে রাখবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটাইজ করা, এটা মাথায় রাখতে হবে। যে না ঠিক আছে যেরম সেরম আছে আমরা সেশন সাইট করে দিলাম। যে 5টা সেশন সাইট আরো আইডেন্টিফাই করতে বলেছি প্রত্যেকে তারা কিন্তু করবেন, এবং 5টা সেশন সাইটকে স্যানিটাইজ করা শুরু করুন। এবং আপনারাও স্যানিটাইজ করবেন, হ্যান্ড ক্লিন করে তাদের ঢুকতে হবে, এবং আপনি ইঞ্জেকশন দেওয়ার আগে হ্যান্ড ক্লিন করে বসবেন। একটা করে ইঞ্জেকশন দিয়ে আপনারা স্যানিটাইজার ইউজ করবেন। স্টেরাইল ইঞ্জেকশন ইকুইপমেন্ট স্টেরাইল আছে কিনা দেখবেন, কোনোটা যদি ছেঁড়া থাকে খোলা থাকে সেগুলো ইউজ করবেন না। ডিসকার্ড কন্টামিনেটেড ভ্যাকসিন অ্যান্ড ইঞ্জেকশন। ইঞ্জেকশন সাইটটা যদি ডার্টি হয় যেখানে ইঞ্জেকশন দিচ্ছেন, সেটা ক্লিন ওয়াটার দিয়ে আগে ওয়াশ করে নেবেন। ইনফেক্টেড কোনো স্কিনের উপর ইঞ্জেকশন দেবেন না। নিডল স্টিক ইঞ্জুরি যাতে না হয় নিজের এবং অন্যার, সেটা দেখতে হবে। কারেক্ট সিরিঞ্জ অ্যাডমিনিস্টার করার জন্য ভ্যাকসিনের খুঁজে নিতে হবে। ড্যামেজড ওপেন বা এক্সপায়ার্ড প্যাক থাকলে সেই সিরিঞ্জকে মায়াদয়াহীনভাবে ফেলে দিন। ডু নট টাচ দ্য নিডল অর রাবার ক্যাপ অফ দ্য ভায়াল। নিডল বা রাবার ক্যাপটাকে ধরবেন না। ডু নট রিক্যাপ বেন্ড দ্য নিডল, লিভ দ্য ইউজড এডি সিরিঞ্জ, আর কাট ইউজড সিরিঞ্জ অ্যাট দ্য হাব ইমিডিয়েটলি আফটার ইউজ। এবার কারেক্ট সিরিঞ্জটা সিলেক্ট করুন ফর দ্য কোভিড ভ্যাকসিন টু বি অ্যাডমিনিস্টার্ড। Check the packaging. Don't use if the package is damaged, opened, or expired. Peel open or tear the package from the plunger side and remove the syringe by holding the barrel. তাহলে কিভাবে দেখবো আমরা? প্রথমত আমরা প্লাঞ্জারের দিক থেকে ওপেন করব, আর সিরিঞ্জটাকে ব্যারেলটাকে ধরে আমরা সিরিঞ্জটাকে রিমুভ করব। ডিসকার্ড দ্য প্যাকেজিং ইনটু এ জেনারেল ওয়েস্ট ব্যাগ, অর্থাৎ ব্ল্যাক ব্যাগে আমরা প্যাকেজিংটা ফেলে দেবো। এটা মাথায় রাখতে হবে। আমাদের কি কি থাকবে তাহলে? ইয়েলো ব্যাগ থাকবে, রেড ব্যাগ থাকবে, ব্ল্যাক ব্যাগ থাকবে, আর ব্লু পাংচার প্রুফ কন্টেনার থাকবে, তাই তো? এই 4টে জিনিস নিয়ে আমরা নামবো। আচ্ছা, এবারে কোনটা কোথায় ফেলবো? প্রথমে ব্ল্যাক ব্যাগে ফেলে দিলাম জেনারেল ওয়েস্টে প্যাকেজিংটা, তারপরে নীল কভার বা ক্যাপটা ডিসকার্ড খুলে দিলাম এবং সেটাকে জেনারেল ওয়েস্ট ব্যাগে ফেলে দিলাম। একই রকম ভাবে ঠিক যে একটু আগে যেভাবে ওই প্যাকেজটা ফেলেছি সেভাবে নীল কভারটা ফেলে দিলাম। প্লাঞ্জারটাকে কিন্তু আমরা সরাচ্ছি না যতক্ষণ না আমরা সিরিঞ্জটা ফিল করার জন্য রেডি হচ্ছি, এবং এয়ার তার মধ্যে ইনজেক্ট করব না ভায়ালের মধ্যে, কারণ সেটা কিন্তু সিরিঞ্জটাকে লক করে দিতে পারে। অনেকের আমাদের স্বভাব আছে একটা ইনজেক্ট করে দিই এয়ার, তাড়াতাড়ি বাকিটা এসে যাবে, কিন্তু ওটা কিন্তু করা যাবে না। টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন ভায়াল, ইনভার্ট দ্য ভায়াল, ভ্যাকসিন ভায়ালটা নিয়ে ভায়ালটা ইনভার্ট করে এবং নিডলটা তার মধ্যে ইনসার্ট করে ইনটু দ্য ভায়াল থ্রু দ্য রাবার ক্যাপ। Insert the needle such that the tip is within the level of the vaccine. If inserted beyond, you may draw air bubble, which is very difficult to expel. একবার যদি বেশি হয়ে যায়, ভ্যাকসিনের থেকে টিপটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেখানে এয়ার বাবল টেনে নিতে পারবে, তখন এটা একটা সমস্যা তৈরি করবে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। প্লাঞ্জারটাকে আবার পিছনে নিয়ে আসতে হবে সিরিঞ্জটাকে ফিল করার জন্য। প্লাঞ্জার উইল অটোমেটিক্যালি স্টপ যখন নেসেসারিলি ডোজ নেওয়া হয়ে যাবে। এয়ার কিন্তু সিরিঞ্জ থেকে ড্র করবেন না, যদি এয়ার অ্যাক্সিডেন্টালি সিরিঞ্জে ঢুকে গিয়ে থাকে তাহলে নিডলটাকে সেখান থেকে রিমুভ করে সিরিঞ্জটাকে আপরাইট রেখে ব্যারেলটাকে ট্যাপ করবেন, বাবলগুলো উপর দিকে চলে আসবে, বার করে দেবেন। প্লাঞ্জার টু দ্য ডোজ মার্কে আস্তে আস্তে পুশ করে 0.5 ml অবধি যাবে। আর ক্লিন দ্য ইঞ্জেকশন সাইট, যদি ডার্টি হয়ে গিয়ে থাকে ক্লিন ওয়াটার সোয়াপ। অ্যাডমিনিস্টার দ্য ভ্যাকসিন, প্লাঞ্জারটাকে কমপ্লিটলি পুশ করতে হবে টু ডেলিভার দ্য ডোজ। আর ইঞ্জেকশন সাইটটাকে ঘষবেন না ভ্যাকসিন দেওয়ার পরে, কোনো প্রয়োজন নেই। রিক্যাপ করবেন না নিডলটাকে, হ্যাঁ, হাফটাকে সিরিঞ্জের হাফটাকে কাটবেন হাফ কাটার দিয়ে আফটার ইউজ, তাহলে সামনের পোর্শনটা হাফ পর্যন্ত চলে গেল ইয়েতে হাফ কাটারের মধ্যে। তারপরে হাফ কাটারে ওটা কালেক্টেড হলো, আর প্লাস্টিক পোর্শনটা রেড ব্যাগে ফেলে দিলেন।
তাহলে প্লাস্টিক পোর্শনটা কোথায় ফেলতে হবে? রেড ব্যাগে, মনে রাখবেন। আচ্ছা, ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আনসেফ ডিসপোজাল ইমিউনাইজেশন ওয়েস্ট হলে কি কি হতে পারে? 1 নম্বর, হেলথে ডেঞ্জার হতে পারে, শার্প থেকে ইনফেকশন হতে পারে, নিডল স্টিক ইঞ্জুরি হতে পারে, যে র্যাক পিকাররা সেটা তুলতে গিয়ে রিসাইক্লিং হতে পারে। আর ডেঞ্জার্স টু এনভায়রনমেন্ট হচ্ছে শার্পস থেকে এবং বার্নিং থেকে হতে পারে। আচ্ছা, স্টেপস ফর সেফ ডিসপোজাল, ওপরের পোর্শনটা দেখতেই পাচ্ছেন হাফ কাটারে চলে যাচ্ছে, নিচের পোর্শন ওই বালতিতে পড়ছে, সেখান থেকে চলে যাচ্ছে ব্ল্যাক ব্যাগে। এটা আলাদা করে বলার কিছু নেই। হাফ কাটারে কিভাবে হচ্ছে, নিডলের হাফ পোর্শনটা, যে অনেকে ওই শক্ত পোর্শনটাকে কাটবার চেষ্টা করে, সেটা যেন না করে। হ্যাঁ, and hold the syringe and with other hand clamp the handles till the hub is completely cut. হয়ে গেল। এইবারে সেশন সাইটে স্টোর দ্য ব্রোকেন ভ্যাকসিন ভায়ালস ইন এ সেপারেট ব্লু কন্টেনার, ইউজড কটন সোয়াব ইন দ্য ইয়েলো ব্যাগ। আর তার সঙ্গে যে কটন সোয়াবটা ইউজ করেছেন সেটা যেহেতু বডি ফ্লুইড লেগে যাওয়ার চান্স আছে, সেটা আমরা ইয়েলো ব্যাগে দেব। আর প্লাস্টিক র্যাপার, ক্যাপ অফ দ্য সিরিঞ্জ এন্ড এনি আদার প্যাকেজিং মেটেরিয়াল, সেগুলো কিন্তু সব জেনারেল ওয়েস্টের সঙ্গে চলে যাবে। আর ইউজড অ্যান্ড আনইউজড ভ্যাকসিন ভায়ালস শুড বি রিটার্নড, সেগুলো কিন্তু যদি ইউজড হয়ে থাকে তাহলেও যাবে, ফিরবে। আর আনইউজড ভ্যাকসিন ভায়ালও কিন্তু কোল্ড চেন পয়েন্টে রিটার্ন করবে। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন দেবিকা যেটা করেছেন আমি একটু পরে বলছি, যে সিরিঞ্জ কাটারে কাটতে সমস্যা হচ্ছে, মানে হাফ কাটারে, সেটা সমস্যা হলে আমার কিছু করার নেই, হাফ কাটার দিয়েই কাটতে হবে। যদি হাফ কাটার ভালো না থাকে তাহলে রিপ্লেস করে ভালো হাফ কাটার নিতে হবে, সেই ব্যাপারে তাহলে পরে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে যেটা পয়েন্টে যাচ্ছি, কোল্ড চেন পয়েন্টে কি করবেন? রেড ব্যাগ, ইয়েলো ব্যাগ, ব্লু ব্যাগ, কন্টেনার অ্যান্ড দ্য হাফ কাটার টু সিসিপি ফর ডিসইনফেকশন এবং ডিসপোজাল। যদি রেগুলার ডিসপোজালের কোনো ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে ডিসপোজালে চলে যাবে। আর যদি ডিসইনফেকশন ডিসপোজাল করার কেউ না থাকে, কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি না থাকে, তাহলে সেখানে কিন্তু ডিসপোজাল সঙ্গে ডিসইনফেকশন করতে হবে। কোল্ড চেন পয়েন্টে ডিসইনফেক্ট দ্য কন্টেন্ট অফ দ্য ইয়েলো ব্যাগ by soaking in 1% freshly prepared sodium hypochlorite solution or through autoclaving or microwaving or hydroclaving, এগুলো করতে হবে, and then hand over to common biomedical waste treatment facility, সিসিপিতে এটা করতে হবে। Send the collected materials of the blue container, red bag and half cutter directly to the CBWTF। তাহলে ব্লু কন্টেনারেরটা কিন্তু আপনারা এইভাবে ডিসইনফেক্ট করতে যাবেন না, রেড ব্যাগেরটাও যাবেন না, হাফ কাটারটাও যাবেন না। এগুলো তার মেটেরিয়ালগুলো, হাফ কাটারটা ফেলে দেবেন না, তার মেটেরিয়ালগুলো সিবিডব্লিউটিএফ কে ডাইরেক্ট দিয়ে দিতে হবে। সিবিডব্লিউটিএফ যদি না থাকে তাহলে কি করবেন? আমার মনে হয় সেটা আলোচনা করে খুব একটা লাভ নেই, কারণ আপনাদের সবারই সেই ফেসিলিটি মনে হয় আছে। আর এই সেগুলোকে ওই অটোক্লেভিং অথবা 1% ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে করা হয়। ডিসপোজ করা হবে ডিসইনফেক্টেড ওয়েস্ট কিভাবে, সেগুলো একটু আপনারা দেখে নিন, যেহেতু আলোচনা হচ্ছে, আর 2-3টে বাকি আছে স্লাইড। ডিসপোজ দ্য নিডলস ইন এ সেফটি পিট বা ট্যাঙ্কে। ইন কেস অফ হসপিটালস লোকেটেড ইন রিমোট, ইন রুরাল অর আইসোলেটেড প্লেস, সেখানে এটাকে ক্যাপটিভ ডিপ ব্যারিয়াল পিটের মধ্যে হাফ কাটার ওয়েস্ট করতে হবে। আর সেন্ড দ্য এমটি গ্লাস ভায়ালস ফর রিসাইক্লিং, যে গ্লাস ভায়ালগুলো এমটি সেগুলোকে রিসাইকেল করার জন্য পাঠাতে হবে। আর ইনসিনারেশন, ডিপ বারিয়াল করতে হবে কটন সোয়াব, যেগুলো ইয়েলো ব্যাগের ওয়েস্টগুলোকে, ঠিক আছে, সেগুলো ডিপ বারিয়াল অথবা ইউজড ইনসিনারেশন। আর প্লাস্টিক পার্ট অফ দ্য কাট সিরিঞ্জ should be sent to registered or authorized recyclers or to waste to energy plants or plastics to diesel or fuel oil or for road making। এই সব দিকে এদের শেষ যে পাঠানোর ব্যাপারটা সেটা হবে। কোল্ড চেন পয়েন্টে ওয়াশ দ্য হাফ কাটার্স প্রপারলি উইথ 1% ফ্রেশলি প্রিপেয়ার্ড সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ওয়াশ করতে হবে রিউজের আগে। মেনটেন এ প্রপার রেকর্ড অফ জেনারেশন, ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ ওয়েস্ট। আর এখানে এক্ষেত্রে কাউন্ট ফাউন্ড কিছু ব্যাপার নেই, এখানে ওয়ে করতে হবে কতটা হাজার বা মেডিকেল ওয়েস্ট তৈরি হলো, সেটা ওয়েইং করতে হবে। সামারিতে কি এসছে? আনসেফ ইনজেকশন লিডস টু রিস্ক অফ কন্ট্রাক্টিং ডেডলি ডিজিজেস, ইনজুরি টু বেনিফিশিয়ারি অ্যান্ড হেলথ ওয়ার্কার, adverse events and harm to environment. Collection of segregated waste, disinfection and disposal of immunization waste should be done as per CPCB norms. Or segregate the waste in red bag, yellow bag, half cutter and blue container. কিভাবে কোনটা কোথায় ফেলবেন বলে দিলাম এক্ষুনি।
ensure availability and use of functional hub cutter at each session site. Cut the hub to the used AD syringe immediately after administering the injection using the hub cutter. এই হলো টোটালি আমাদের সেফ ইনজেকশন প্র্যাকটিসও আমরা বলে দিলাম। আর মাত্র 4.5 মিনিট আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। পাওয়ার ব্যাকআপ, সিসিপির পাওয়ার ব্যাকআপ, এটা নিয়ে এখন আলাদাভাবে আলোচনা করলে ভালো হয়। যদি পাওয়ার ব্যাকআপ তো মেনটেন করতেই হবে কোল্ড পয়েন্টে, আলাদা করে কিছু না। তবে পাওয়ার চলে গেলে আপাতত প্রাথমিক যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওই পরবর্তী যে আমাদের কিছুক্ষণ অবধি রেখে দেওয়া যেতে পারে, তারপর কোল্ড বক্সে স্থানান্তরিত করা, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে আমাদের। আর পাওয়ার ব্যাকআপের জন্য যদি জেনারেটরের তেলের ব্যাপার থাকে সেগুলো একটু ডেপুটি ওয়ান সাহেবের সঙ্গে কথা বলতে হবে, সিএমএইচ সাহেবের সঙ্গে কথা বলতে হবে। আমিও আছি আপনাদের পিছনে, কোনো অসুবিধা হবে না আশা করছি। তেলের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমরা দিয়ে দেবো, কিন্তু এখন কোনোভাবেই যেন কোল্ড চেন পয়েন্টে পাওয়ার সাপ্লাই বিশেষভাবে বিঘ্নিত না হয়, এটা আপনারা লোকাল যারা ইলেকট্রিসিটির অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে রাখবেন, কারণ এটা একটা বিশেষ প্রোগ্রাম, তাদেরও স্বার্থ জড়িত। বলবেন যে আজকে যে ভ্যাকসিন আসছে কালকে তো আপনারাও পাবেন, এমন ভ্যাকসিন আমরা রাখছি, সেটা হয়তো কালকে আপনাদেরও দেবো। সেক্ষেত্রে আপনাদের যদি এফিকেসি কমে যায় বা কোনো রকম বিপজ্জনক হয়ে যায় তাহলে তো প্রবলেম, আপনারা দেখবেন। আমার মনে হয় এটা একটা জনস্বার্থ জড়িত আছে। বহু লোক আস্তে আস্তে বুঝতে পারছে যে লক্ষ লক্ষ ডাক্তারবাবুরা যখন ইঞ্জেকশন নিয়ে সুস্থ দিব্যি আছেন, এ দেখুন আমরা দিব্যি এতক্ষণ ধরে আড্ডা মারলাম সবাই মিলে, কিছুই হয়নি আমাদের, প্রত্যেকেই তো ইঞ্জেকশন নিয়ে নিয়েছি। এই তারা যখন পাচ্ছি তখন আমরা সবাই পারবো, তখন দেখবেন ওদের মনেও আস্তে আস্তে কিন্তু সাহস বাড়ছে। দেখবেন আপনাদের নিশ্চয়ই চারদিক থেকে অনেকে বলছে যে কবে আমরা ইঞ্জেকশন নেব, কবে আমাদের শুরু হবে। এই যে সেশন সাইটগুলো একজন লিখেছে, এই সেশন সাইটগুলোয় কারা ভ্যাকসিন পাবেন, কারা ভ্যাকসিন পাবেন সেটা আমি এক্ষুনি কি করে বলবো। যখন সেশন সাইট অ্যাপ্রুভ করব আমরা, প্রথমে আপনারা নামগুলো দেবেন, তারপর সেগুলো আমরা গুগল শিটে ভরবো। নিয়মটা বলে দিচ্ছি ছোট্ট করে। তারপরে গুগল শিটে ভরার পরে যখন অ্যাপ্রুভালে করব আমরা, অ্যাপ্রুভাল করলে ওখানে যাদের নাম দেওয়া আছে সেই নাম, আপনারা তো হেলথ কেয়ার ওয়ার্কারদের নাম দিয়েছেন, তা আমরা অর্ধেক শেষ করে দিয়েছি, বাকিটাও করে দেবো কিছুদিনের মধ্যে। সেই 11,000 নাম আমরা দিতে পারবো, বাকিটা অন্যান্য ডিপার্টমেন্ট পাঠাচ্ছে, ডিএম সাহেবের মাধ্যমে আসছে। কাজে কারা কারা আপনার এখানে আসবে সেটা তো আমরা এখন বলতে পারবো না, ওটা পুরোপুরি পূর্ব মেদিনীপুর পার্টে তুলছে ডিএম সাহেব, যেহেতু পূর্ব মেদিনীপুরের, ওনার যে ওয়ার্কফোর্স তারা তুলছে। ওগুলো পুলিশ বা ফ্রন্টলাইন ওয়ার্কার বা 50 সাধারণ নাগরিক, তাদের যে লিস্টটা যেটা আসবে এরপরে আপনাদের যেটা দিতে হবে, প্রসেসটা ছোট্ট করে বলে দিই যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। সেটা ডিএম সাহেব তুলছেন, ডিএম সাহেবের মাধ্যমে তোলা হচ্ছে, ওটা ওখান থেকে আমাদের কাছে জাস্ট শেয়ার করে দেওয়া হবে, আমাদের মানে বেনিফিশিয়ারি লিস্টে অটোমেটিক ঢুকে যাবে। যখন আমরা এই যেমন আপনাদেরটা শেষ হবে বুঝতেও পারবেন না, সেশন সাইট অ্যালোকেট করব, তারপর দেখবেন হেলথ কেয়ার ওয়ার্কারের জায়গায় তাদের নাম আসছে, হেলথ কেয়ার ওয়ার্কার শেষ হয়ে যাবে, অটোমেটিক 200 নাম ঢুকে যাবে। এইভাবেই কিন্তু চলতে থাকবে এই প্রসেসটা, এবং আমরা যত সুন্দর এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো তার উপর কিন্তু আমাদের সবটা ডিপেন্ড করছে। আর মাত্র 1.5 মিনিট আছে, ছোট্ট কথা বলি, কোনো রকম চিন্তার ব্যাপার নেই। আমাদের প্রথম যে হাসপাতালগুলো ফ্রন্ট লাইনে থেকে এখন কাজ করছে সেগুলো সব খুব ভালো পারফর্ম করছে। আমার সমস্ত ব্লক, আমার সমস্ত হাসপাতাল, আমার সমস্ত স্বাস্থ্যকর্মী তারা ব্রিলিয়ান্ট কাজ করছে, আমি তাদের দেখে উদ্বুদ্ধ হচ্ছি। আমি কি তাদের উদ্বুদ্ধ করব, আমি তাদের দেখে উদ্বুদ্ধ হচ্ছি। তারা আমার থেকে অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি সারাদিন ধরে তারা কাজ করছে এবং ভাবছে। আমি খুব গর্বিত আপনাদের মতো একটা জেলায় কাজ করতে পেরে। সত্যি বলছি, এখানে কাজ করতে গেলে আপনাদের যেমন ইন্টেলিজেন্স ভালো, তেমনি আপনাদের কাজের ইচ্ছা আছে, তেমনি আপনারা খুব সুন্দর ইন্টেলিজেন্টলি ম্যানেজ করছেন। প্রতিবেশী জেলাগুলো কিন্তু হা হয়ে যাচ্ছে আমাদের এফেক্টে। আমরা কিছুই না, আমি জাস্ট একটুখানি একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে রাস্তাটা ঠিকঠাক চলে। দেখুন অটোমেটিক্যালি গতকাল আমরা সেশন করেছি, কেউ কিন্তু করেনি কলকাতা ছাড়া। তারা ভেবে নিয়েছিল শনিবার করবে, শনিবার দিন কিন্তু ছুটি ঘোষণা হয়ে গেছে। আমার কাছে আজকে তারা ফোন করছেন স্টেট থেকে, এই আপনারা কিন্তু শনিবার সেশন করবেন না। আমি জানি সাহেব, ওই জন্য শনিবার আমি সেশন রাখিনি, আগামী মঙ্গলবারও আমরা সেশন রাখবো না, কিন্তু বাকি দিনগুলোতে, ছুটির দিনগুলো আমরা ছুটি উপভোগ করব, কিন্তু বাকি দিনগুলোতে আমরা ভালো করে সেশন চালাবো। আমি জানি আমার সমস্ত এফিশিয়েন্ট মানে সেনাপতিরা তারা খুব সুন্দরভাবে কাজ চালাবে, খুব ভালোভাবে চলবে। এবার ডিসকানেক্ট হয়ে গেলে আর জয়েন করতে হবে না, আপনারা সুন্দর করে